সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের মান্যবর অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস স্যারের প্রতি, যার নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে তথা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি অনলাইনের মাধ্যমে ক্লাসের সুব্যবস্থা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আরিফুল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি তা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। তোমরা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি প্রথম পত্র কমপ্লিট করেছ। আর সুপ্রিয় শিক্ষার্থী, আমি মনে করি তোমরা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছ, তোমাদের মূল লক্ষ্য হলো তোমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তোমরা একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করবে। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা যদি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয়টি ভালোভাবে অধ্যয়ন করো, তাহলে তোমরা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে একটি অংশ থাকবে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, তা তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে মোট 10টি অধ্যায় রয়েছে। আর এই 10টি অধ্যায়ের মধ্য থেকে গুরুত্বের বিবেচনায় আজকে আমি তোমাদের জন্য যে অধ্যায়টি সিলেক্ট করেছি তা হচ্ছে চতুর্থ অধ্যায়। আর যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এই অধ্যায়টি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড পরীক্ষা সহ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন থাকে। তাই আমি আশা করব তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা খাতা কলম নিয়ে এখন প্রস্তুতি নিয়ে আসো। আমি যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল বা তথ্য বলবো তোমরা অবশ্যই সাথে সাথে তা লিপিবদ্ধ করবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে বা মূল আলোচনায় চলে যাচ্ছি। চাঁদপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমি আমার পরিচয় দিয়েছি। এটা কাজ করতেছে না কেন? আমি মোহাম্মদ আরিফুল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চাঁদপুর সরকারি কলেজ। এখানে আমার একটি সেল নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অথবা প্রশ্ন থাকে তোমরা আমাকে মোবাইলে ফোন দিতে পারবে এবং অথবা কমেন্টে দিয়ে রাখতে পারবে। আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দেব। বিষয় পরিচিতি। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে আজকের যে বিষয় আমি আলোচনা করব তা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। পাঠ শিরোনাম যেটা আমি বলেছি যে বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, চতুর্থ অধ্যায়। তোমরা জানো যে সংবিধানের ইংরেজি শব্দ হচ্ছে কনস্টিটিউশন। এখানে একটা সংবিধানের ইমেজ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান, যে লেখা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় শেষে তোমরা যে শিখন ফল লাভ করবে বা যা কিছু শিখতে পারবে তা হচ্ছে প্রথমে তোমরা সংবিধানের সংজ্ঞা প্রদান করতে পারবে, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস বর্ণনা করতে পারবে, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সর্বোপরি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহ সহজেই ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে আমরা জানব সংবিধান কি বা হোয়াট ইজ কনস্টিটিউশন। তোমরা জানো যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধিবিধানের সমষ্টি। সংবিধানকে সাধারণত একটি রাষ্ট্রের দর্পণের সাথে তুলনা করা হয়, কারণ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের চেহারা হুবহু বেশি ওঠে। ঠিক তেমনিভাবে কেউ যদি কোনো দেশের সংবিধান পাঠ করে তাহলে সে ওই দেশের শাসকের কি ক্ষমতা, শাসক ও শাসিতের সাথে কি সম্পর্ক, শাসিতের সাথে কি সম্পর্ক এবং
নাগরিকরা কী কী অধিকার ও কর্তব্য ভোগ করে তা সহজেই বোঝা যায়। তাহলে বিভিন্ন মনীষী সংবিধানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এখন জানব যে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল সংবিধানের একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। সরি, একটু কারিগরি সমস্যার কারণে পানি পানি হয়ে গেলে আমি খাবো না গুলি করবো। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, সরি একটু কারিগরি প্রবলেমের কারণে একটু সমস্যা হয়েছে। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তিনি রাষ্ট্রবিজ্ঞানের একটি চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে একটি জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। যে আমি আবার বলছি, এই সংজ্ঞাটা তোমাদের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় আসে যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে একটি জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। তোমরা এতটুকু বুঝেছ সহজেই যে সংবিধান একটি জীবন বিধান। এখন বাকি যে অর্থটা, যে যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে, অর্থাৎ পৃথিবীর যত রাষ্ট্র আছে সবাই নিজেরাই নিজেদের সংবিধান প্রণয়ন করে। এক্ষেত্রে বহিরাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকে না। শুধু ব্যতিক্রম হচ্ছে, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাপানের একটি সংবিধান প্রণয়ন করা হয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয়। আর 1947 সালে জাপান যে সংবিধান প্রণয়ন করেছিল, সেই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ ছিল। আর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আলোকে সেই সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল। এছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সংবিধান প্রণয়নে অন্য দেশের হস্তক্ষেপ ছিল না। তারপরে অ্যাকর্ডিং টু লর্ড ব্রাইস, যে আমরা দেখি যে লর্ড ব্রাইস বলেছেন কনস্টিটিউশন ইজ দ্য এগ্রিগেট অফ ল অ্যান্ড কাস্টমস আন্ডার হুইচ দ্য লাইফ অফ দ্য স্টেট গোজ অন। অর্থাৎ সংবিধান হচ্ছে আইন ও প্রথার সমষ্টি যার দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। তোমরা ইতিমধ্যে
একাদশ শ্রেণীতে আইন কি এবং প্রথা কি তা পড়েছ। অর্থাৎ আইনের যে 6টি উৎস রয়েছে অ্যাকর্ডিং টু হল্যান্ড, যে তার মধ্যে প্রথা হলো একটি অন্যতম। অর্থাৎ প্রথা হলো চিরাচরিত নিয়ম যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে কোন দেশের সংবিধান প্রথা নির্ভর, আর তা হচ্ছে ব্রিটেনের। আমরা লাস্টে একটি সংজ্ঞা দেখব যে অ্যাকর্ডিং টু লিকক, কনস্টিটিউশন ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সংবিধান হচ্ছে সরকারের একটি রূপ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই যে 3টি সংজ্ঞা আমি বললাম তোমরা তা মুখস্থ করে ফেলবে। বিশেষ করে এরিস্টটল প্রদত্ত যে সংজ্ঞাটি তোমরা তা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। আমরা এখন জানব সংবিধানের প্রকারভেদ। সংবিধান সাধারণত 2 প্রকার, এক লিখিত, অলিখিত। যে সংবিধান লিখিত আকারে থাকে তাকে লিখিত সংবিধান বলে, আর যে সংবিধান লিখিত আকারে থাকে না সেটা হলো অলিখিত সংবিধান। তোমাদের অনেক সময় কোশ্চেন করা হয় যে কোন দেশের সংবিধান অলিখিত, আর সেটা হলো ব্রিটেনের সংবিধান বা যুক্তরাজ্যের সংবিধান। অন্যদিক দিয়ে আবার সংবিধান 2 প্রকার, ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড, অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানটা সহজেই পরিবর্তন করা যায়, আর দুষ্পরিবর্তনীয় সংবিধান তার বিপরীত, অর্থাৎ যে সংবিধানটা সহজেই পরিবর্তন করা যায় না। অর্থাৎ পরিবর্তন করা যায়, অর্থাৎ পরিবর্তন করতে গেলে একটি বিশেষ পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হয়, আর সেই পন্থা বা পদ্ধতি হলো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে, অর্থাৎ সংসদের 2/3 সদস্যের মতামতের ভিত্তিতে। আর আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানটা হলো দুষ্পরিবর্তনীয়। এখন আমরা জানব বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস। যে কোনো কিছুর পিছনে একটি ইতিহাস থাকে, আর বাংলাদেশের সংবিধান প্রণয়নের পিছনে একটি ইতিহাস রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত মুক্তিযোদ্ধাদের সম্মুখে এবং ভারত ও পাকিস্তানের মিত্র বাহিনীর নিকট পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় 93,000 সৈন্য তৎকালীন রেসকোর্স ময়দান, যার নাম বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে আত্মসমর্পণ করেছিল। আর এই আত্মসমর্পণের মাধ্যমেই মূলত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আর বাংলাদেশের বিজয় অর্জন লাভের পর, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর পর 6 দিন পর 22 ডিসেম্বর তৎকালীন মুজিবনগরস্থ সরকার ঢাকা এসে তারা শাসন ক্ষমতা গ্রহণ করে। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে হত্যাকাণ্ড চালায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি ঘেরাও করে ফেলে, তখন জাতির জনক উপলব্ধি করলেন যে আমি যদি এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করি তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব না। আর এই উপলব্ধি থেকেই তিনি তৎকালীন ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ওয়ারলেস যোগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যে দিস মে মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো এবং পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটি বাংলার মাটি থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত তোমরা শেষ সংগ্রাম চালিয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী, আর বঙ্গবন্ধুর এই ঘোষণার পরেই মূলত স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভের পর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চাপে পাকিস্তানি সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1972 সালের 8 জানুয়ারি মুক্তি দিতে বাধ্য হয়। আর জাতির জনক মুক্তি লাভ করার পরপরই তিনি পাকিস্তান থেকে লন্ডনকে যান এবং লন্ডন থেকে ভারতে ফিরে আসেন। তিনি ভারতে এসে তোমরা জানো যে 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময়
ভারতের আমাদের একটি অসামান্য অবদান ছিল আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তিনি ভারতে এসে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে 1972 সালের 10 জানুয়ারি তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তিনি তখন যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে এসে তিনি উপলব্ধি করলেন এই মুহূর্তে যদি আমি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই তাহলে আমার যেটা প্রয়োজন সেটা হলো একটি সংবিধান প্রণয়ন করা। আর এই উপলব্ধি থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তোমাদের একটি কোশ্চেন থাকে যে বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? আর এভাবেই আমরা মাত্র 1 বছরের মাথায় একটি চমৎকার সুন্দর সংবিধান উপহার পাই, যা বিশ্বের ইতিহাসে অবশ্যই অবিস্মরণীয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব বাংলাদেশের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা ও সংবিধান প্রণয়ন। বাঙালি যা একটি সংবিধান প্রণয়ন করে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। তোমরা জানো 1970 সালে পাকিস্তানের একটি সংবিধান প্রণীত হয়েছিল। তো 1970 সালে পাকিস্তানে একটি নির্বাচন সংগঠিত হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু দুঃখের বিষয় এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। 1970 সালে যে নির্বাচন হয়েছিল একটি ছিল জাতীয় পরিষদের নির্বাচন, আরেকটি ছিল প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 169 এবং জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 300। এই মোট 469 জন গণপরিষদ সদস্য ছিল। আর এই 469 জন সদস্যের মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ আদেশ জারি করা হয়। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে 469 জনের মধ্যে 403 জন নিয়ে গণপরিষদ আদেশ জারি করা হয়, তাহলে বাকি যে 66 জন সে 66 জন গেল কোথায়? আমি তা দেখাচ্ছি তোমাদেরকে। বাকি 66 জনের মধ্যে 12 জন আমাদের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। 5 জন পাকিস্তান সরকারের দালালির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। 46 জন আওয়ামী লীগ থেকে তারা বহিষ্কৃত হয়েছিলেন দুর্নীতির অভিযোগে, এবং 2 জন তারা পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আর এই 2 জনের মধ্যে ছিল একজন খুনি নুরুল আমিন, যিনি ভাষা আন্দোলনের সময় হত্যার নির্দেশ দিয়েছিলেন, আর একজন ছিলেন স্বতন্ত্র সদস্য রাজা ত্রিদিব রায় চৌধুরী। আর একজন তিনি গণপরিষদ থেকে পদত্যাগ করে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গ্রহণ করেছিলেন। এই মোট 46 জন সদস্য, মোট 66 জন সদস্যর ব্যতীত বাকি যে 403 জন সদস্য ছিল তাদেরকে নিয়ে গণপরিষদ আদেশ জারি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই 403 জন গণপরিষদ সদস্যদের মধ্য থেকে 400 জন সদস্য ছিল আওয়ামী লীগের সদস্য, আর একজন ছিল ন্যাপের সদস্য যার নাম সুরঞ্জিত সেনগুপ্ত, এবং আর 2 জন ছিল স্বতন্ত্র সদস্য। 1972 সালের 10 এপ্রিল তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন। তোমরা জানো আমাদের দেশে যখন জাতীয় নির্বাচন হয়, সেই জাতীয় নির্বাচনের পর যখন প্রথম অধিবেশন বসে, সেই প্রথম অধিবেশনে যে কাজটি করা হয় সেটা হলো সংসদ পরিচালনা করার জন্য একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ঠিক গণপরিষদেরও প্রথম অধিবেশনে একজন স্পিকার নির্বাচন করা হয় যার নাম ছিল শাহ আব্দুল হামিদ। তোমাদের এই কোশ্চেনটা প্রায় সময় আসে
যে গণপরিষদের প্রথম স্পিকারকে, তোমরা অবশ্যই এটা লিপিবদ্ধ করে রাখবে। আর একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, যার নাম ছিল মোহাম্মদুল্লাহ। এই দুইজন মিলেই গণপরিষদ পরিচালনা করেছিলেন। 1972 সালের 11 এপ্রিল, অর্থাৎ অধিবেশন বসে 10 এপ্রিল এবং 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি করা হয়। আর এই 34 জন সদস্যের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগ দলীয় এবং একজন ছিল বিরোধী দলীয়, যার নাম ছিল শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তোমাদের প্রায় সময় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষায় আসে যে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্যের নাম কি, আর তার নাম হচ্ছে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আর এই 34 জন সদস্যদের মধ্যে একজন ছিল মহিলা সদস্য, যার নাম ছিল রাজিয়া আক্তার। এই কোশ্চেনটাও তোমরা মনে রাখবে যে তোমাদের প্রশ্ন থাকে যে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি, আর তা হচ্ছে রাজিয়া আক্তার। এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে প্রায় 47টি বৈঠকের মাধ্যমে প্রায় 300 ঘন্টা ব্যয় করে এবং ডক্টর কামাল হোসেন ভারত, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে সে দেশের সংবিধান বিশেষজ্ঞ বা সংবিধান বেত্তাদের সাথে আলোচনা করে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করে তারা একটি খসড়া সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছিলেন। আর সেই সংবিধানটি ছিল 82 পৃষ্ঠার। আর এই সংবিধানটি আমাদের গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 1972 সালের 4 নভেম্বর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এখান থেকে একটি প্রশ্ন থাকে যে আমাদের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে 1972 সালের 4 নভেম্বর। আর আমাদের যেহেতু বিজয় দিবস ছিল 16 ডিসেম্বর, এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 1972 সালের 16 ডিসেম্বর থেকে আমাদের সংবিধান কার্যকর হয়, যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয়। মাত্র 1 বছরের মাথায় আমরা একটি সংবিধান উপহার পেয়েছিলাম। আর তোমরা জানো যে পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল 1972 সালের 14 আগস্ট। আর পাকিস্তান এমনই একটি ব্যর্থ রাষ্ট্র, তারা একটি সংবিধান প্রণয়ন করতে তাদের সময় লেগেছিল প্রায় 9 বছর। অর্থাৎ তারা স্বাধীনতা অর্জন করে 1947 সালে, আর তারা সংবিধান প্রণয়ন করে 1956 সালে। আর এই 1956 সালের সংবিধানেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এভাবে আমরা আমাদের দেশে মাত্র 1 বছরের মাথায় একটি স্বাধীন একটি সংবিধান উপহার পাই। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো পরে দেখে নিবে, তাহলে তোমরা উপকৃত হবে। এখন আমরা জানব 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। তুমি জানো যে আমাদের যে 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমনিভাবে তোমরা স্টুডেন্ট বা শিক্ষার্থী, তোমাদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন তোমরা নিয়মিত লেখাপড়া করবে, কলেজ খোলা থাকলে নিয়মিত কলেজে আসবে, শিক্ষকের কথা শুনবে, বাবা মার কথা শুনবে। তেমনি আমাদের 1972 সালেরও সংবিধানের কিছু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বরে লিখিত সংবিধান। আমাদের তোমরা ইতিমধ্যে জেনেছো যে সংবিধান হলো 2 প্রকার, লিখিত, অলিখিত। আর আমাদের যে সংবিধান সেটা হলো লিখিত। আমাদের সংবিধানে মোট 153টি অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে। তোমরা অনেক সময় অনুচ্ছেদ জিজ্ঞেস করলে পারো বা আর্টিকেল জিজ্ঞেস করলে পারো না। আর্টিকেল মিনস অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদ হলো 153টি এবং চ্যাপ্টার বা অধ্যায় হলো 11টি। আর যে সংবিধানটা 72 সালে ছিল সেটা ছিল 82 পৃষ্ঠার। আর আমাদের সংবিধানে মোট 4টি মূলনীতি রয়েছে। সেই 4টি মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ইনশাল্লাহ যখন আমরা ক্লাস করবে আবার সেই 4টি আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু সময় কম তাই আমি বিস্তারিত আলোচনা করছি না। তারপর হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। ইতিমধ্যে তোমরা জেনেছো যে সংবিধান 2 প্রকার, লিখিত, অলিখিত। আবার অন্য দিক দিয়ে সংবিধান 2 প্রকার, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। আমাদের যে সংবিধান বা 1972 সালের যে সংবিধান সেটা হলো দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো এমন একটি সংবিধান যা সহজে পরিবর্তন করা যায় না।
তবে পরিবর্তন করতে হলে একটি বিশেষ পদ্ধতি বা পন্থা অবলম্বন করতে হয়। সেই পদ্ধতি বা পন্থাটা হলো সংসদের 2/3 সদস্যের মতামতের ভিত্তিতে, অর্থাৎ সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন করা যায়। তোমরা জানো যে আমাদের সংবিধান ইতিমধ্যে 17 বার সংশোধিত হয়েছে। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদের সংবিধান এই পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে, সেটা হলো 17 বার। তারপরে মৌলিক অধিকারের সন্নিবেশ। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা এই দুইটাকে এক করে ফেলো। দেয়ার আর ভাস্ট ডিফারেন্স বিটুইন বেসিক রাইটস অ্যান্ড বেসিক নিড, অর্থাৎ মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মৌলিক চাহিদা হচ্ছে সেগুলো যেগুলো ছাড়া একজন মানুষ বা ব্যক্তি বেঁচে থাকতে পারে না, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর মৌলিক অধিকার হলো এমন কতগুলো বিষয় যা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করে। যেমন আমাদের সংবিধানের 3য় অধ্যায় বা 3য় ভাগে 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 ক পর্যন্ত আমাদের যে মৌলিক অধিকারগুলা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। যেমন 35 রয়েছে চলাফেরার স্বাধীনতা, 36 সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বাক স্বাধীনতা, তারপরে সম্পত্তির অধিকার, বা 41 রয়েছে আমাদের ধর্মীয় অধিকার। এগুলো হলো আমাদের মৌলিক অধিকার। এগুলো ছাড়া একজন ব্যক্তি কখনো ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না। আর এই মৌলিক অধিকারগুলা আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। এগুলা রাষ্ট্র বা সরকার ইচ্ছা করলেই রহিত করতে পারে না। তবে হ্যাঁ, রহিত হয় যখন দেশে জরুরি অবস্থা জারি হয়। তোমাদের প্রশ্ন থাকে যে আমাদের মৌলিক অধিকার কখন রহিত হয়ে যায়, সেটা হলো যখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়। আর তখন সকল মৌলিক অধিকার রহিত হয়ে যায়, শুধু একটা মাত্র অধিকার থাকে, সেটা হলো আমাদের সংবিধানের 41 নম্বর মৌলিক অধিকার, যেটা হলো ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ দেশের জরুরি অবস্থা থাকলেও আমরা স্বাধীনভাবে মসজিদ, মন্দির, গির্জা বা প্যাগোডায় গিয়ে আমরা ধর্মীয় কাজ পালন করতে পারি। তারপরে সংবিধানের প্রাধান্য। আমাদের সংবিধানের 7 কতে সংবিধানের প্রাধান্যের কথা বলা আছে। তোমরা জানো কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ এ কান্ট্রি, যে সংবিধানে একটি দেশের সর্বোচ্চ আইন। কিন্তু যোগের প্রয়োজনে বা চাহিদার প্রয়োজনে দেশে অনেক সময় বিভিন্ন আইন প্রণয়ন করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে আইন প্রণয়ন করা হয় সেই আইনের কিছু অংশ বা পুরোটাই সংবিধানের সাথে অসামঞ্জস্য বা সাংঘর্ষিক। এজন্য বলা আছে, সংবিধানে বলা আছে যে যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে বা অসামঞ্জস্য হবে ততটুকু আইন বাতিল হয়ে যাবে। অর্থাৎ সংবিধানে যে আইনটা বলা আছে সেটাই প্রাধান্য পাবে, অন্যটা বাতিল হয়ে যাবে বা রহিত হয়ে যাবে। দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা আমাদের সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে এই দলীয় শৃঙ্খলার ব্যাপারে বলা আছে। অর্থাৎ যখন একজন সংসদ সদস্য কোনো দল থেকে সে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়, সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি সেই সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেয়, অথবা ওই দল থেকে বহিষ্কৃত হয়, অথবা ওই দল থেকে পদত্যাগ করে, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ সেই আসনটা শূন্য হয়ে যাবে। আর এটা করা হয়েছে এই জন্য যাতে দলের মধ্যে একটি সুশৃঙ্খলা বিরাজমান থাকে এবং চেইন অফ কমান্ড বিরাজ থাকে। ন্যায়পাল পদ সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, এই পয়েন্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের দ্বাদশ শ্রেণীতে এটা আলাদা একটা টপিক্সে আছে যে ন্যায়পালের ইংরেজি শব্দ হচ্ছে ওম্বার্সম্যান, OMBDUSMAN, ওম্বার্সম্যান। আমি আবারও বলছি OMBUDS, OMBARSMAN, ওম্বার্সম্যান, যার অর্থ হচ্ছে ন্যায়পাল। আর এই ন্যায়পাল সম্পর্কে আমাদের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তোমাদের প্রশ্ন থাকে যে আমাদের ন্যায়পাল সম্পর্কে এই সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? এই 77 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের আইনের দ্বারা সরকার ন্যায়পাল পদ সৃষ্টি করবেন। আর এই ন্যায়পাল, যিনি ন্যায়পাল হবেন, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন হবেন। আর তিনি সংসদের আইনের দ্বারা
যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা যে কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানে তিনি তদন্ত করতে পারবেন। আর তোমরা জানো যে পৃথিবীতে প্রথম 1809 সালে সুইডেনে এই ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছিল। তোমরা এটা মনে রাখবে, 1809 সালে প্রথম সুইডেনে ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছিল। আর আমাদের 1972 সালের সংবিধানেরও এটা ন্যায়পালের পদটার কথা বলা আছে। 7 নম্বরে বিচার বিভাগের স্বাধীনতা। আর এই বিচার বিভাগের স্বাধীনতা আমাদের সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তোমরা জানো একটা রাষ্ট্রের 3টে অর্গান রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আর 3টা বিভাগই গুরুত্বপূর্ণ। আর বিচার বিভাগের কাজ হলো দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করা। আর বিচার বিভাগ যদি অন্য 2টা বিভাগের হস্তক্ষেপ মুক্ত না থাকে বা অন্য বিভাগ থেকে স্বাধীন না থাকে, তাহলে বিচারকদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভব না। আর এর ফলশ্রুতিতেই এর কারণেই 1972 সালের সংবিধানে 22 নম্বর অনুচ্ছেদে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। পরবর্তীতে 2007 সালের 1 নভেম্বর মাজদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই সালটা মনে রাখবে, 2007 সালের 1 নভেম্বর আমাদের বিচার বিভাগ স্বাধীন হয় মাজদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে। লাস্ট ওয়ান, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তোমরা জানো আমাদের একটি আইনসভা রয়েছে যার বাংলা নাম হচ্ছে জাতীয় সংসদ এবং ইংরেজি নাম হচ্ছে হাউস অফ নেশন। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? সেটা হলো হাউস অফ নেশন। তোমাদেরকে যখন অনেক সময় আমরা প্রশ্ন করি যে আমাদের আইনসভার নাম কি, তোমরা অনেক সময় বলো যে পার্লামেন্ট। পার্লামেন্ট হলো পৃথিবীর সকল দেশের আইনসভার নাম হলো পার্লামেন্ট। এটা হলো কমন নাউন। আর প্রত্যেক দেশেরই আইনসভার একটি সাধারণ নাম রয়েছে। যেমন ভারতের যে আইনসভা রয়েছে, নিম্নকক্ষের নাম লোকসভা, উচ্চকক্ষের নাম রাজ্যসভা। আমাদের আইনসভার নাম জাতীয় সংসদ। তারপরে ব্রিটেনের হলো হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। তেমনিভাবে আমাদের প্রত্যেক দেশের আইনসভার নাম রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তোমাদের গুরুত্বের বিবেচনায় আমি এই 8টি বৈশিষ্ট্য তোমাদের জন্য উপস্থাপনা করলাম। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, তখন তোমরা অনেকে বিচলিত হয়ে যাও। তোমরা যদি এই 8টি পয়েন্ট মনে রাখো, এই 1972 সালের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলাই একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। সুতরাং তোমাদের উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আসলেও তোমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করবে, কারণ আমাদের যে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো রয়েছে তা একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে পরিলক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের জন্য এখানে লেখা আছে যে অবশ্যই মনে রাখবে, আমি এতক্ষণ তোমাদেরকে যা পড়ালাম সেখান থেকে যে ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে আমি এখানে তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি। 1 নম্বরে এরিস্টটল প্রদত্ত সংবিধানের সংজ্ঞা। তোমরা অবশ্যই এই সংজ্ঞাটা একেবারে মুখস্থ করে ফেলবে, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমাদের এই সংজ্ঞাটা আসে। অনেক সময় থাকে যে এরিস্টটল প্রদত্ত সংবিধানের সংজ্ঞাটি আলোচনা করো বা লিখো, অথবা সংজ্ঞাটি উল্লেখ থাকবে, তোমাদেরকে বলা হবে যে এই সংজ্ঞাটি কার। যে সংজ্ঞাটি আমি আবার বলছি যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। তারপরে সংবিধানের প্রকারভেদ। ইতিমধ্যে তোমরা জেনেছো সংবিধান 2 প্রকার, রিটেন, আনরিটেন বা লিখিত, অলিখিত, এবং অন্য দিক দিয়ে 2 প্রকার, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হলো 10ই জানুয়ারি, অর্থাৎ তিনি 1972 সালের 8ই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান। সেখান থেকে লন্ডন যান, লন্ডন থেকে ভারতে আসেন এবং ভারত থেকে 10 জানুয়ারি তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তারপর অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? একটু আগেই তোমাদেরকে আমি বলেছি বাংলাদেশ বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে এসেই উপলব্ধি করলেন যে আমাদের প্রয়োজন এই মুহূর্তে একটি সংবিধান। আর এরই ধারাবাহিকতায় তিনি 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অর্থাৎ আমাদের
অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11 জানুয়ারি 1972 সালে। তারপরে গণপরিষদ আদেশ জারি করা হয় কত তারিখে? আমি একটু আগে বলেছি যে গণপরিষদ আদেশ জারি করা হয় 1972 সালের 23শে মার্চ। 1972 সালের 23শে মার্চ। তারপর আরও কয়েকটা রয়েছে, যেমন গণপরিষদের প্রথম স্পিকারকে, এটা প্রায় সময় আসে। গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। আর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। তারপরে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। আর সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি? তার নাম ছিল রাজিয়া আক্তার। আর তোমাদের এখানে আরেকটা প্রশ্ন থাকে, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলের সদস্যের নাম কি ছিল? তার নাম ছিল শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত। বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয়। আমি আবার বলছি, 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? আমরা একটু আগে বলেছি যে আমাদের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 1972 সালের 16 ডিসেম্বর থেকে আমাদের সংবিধান কার্যকর হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে তোমাদের বাড়ির কাজ। যেহেতু তোমরা এখন বাসাতেই অবস্থান করছো, কলেজে আসতে পারছো না এবং বাহিরেও যেতে পারছো না, তাই তোমাদের কাজ হলো বাসায় বসে তোমরা অধ্যয়ন করবে। এখানে বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে দিয়েছি যে সংবিধানের 17টি সংশোধনী। অর্থাৎ তোমরা জানো আমাদের সংবিধানে এই পর্যন্ত 17টি সংশোধনী হয়েছে। এখানে তোমাদের সব পড়তে হবে না, ইম্পর্টেন্ট দেখে, যেমন তোমরা সালটা মনে রাখবা যে কত সালে সংশোধনীটি হয়েছিল, সেই সংশোধনীর বিষয়বস্তুগুলা কী ছিল, এই দুইটা জিনিস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কত সংশোধনীর মাধ্যমে প্রচলন করা হয় বা প্রবর্তন করা হয়? সেটা হলো দ্বাদশ সংশোধনী। অথবা তত্ত্বাবধায়ক সরকার কোন সংশোধনীর মাধ্যমে আনা হয়, প্রবর্তন করা হয়, সেটা হলো ত্রয়োদশ সংশোধনী। তোমরা এভাবে বিষয়বস্তুগুলো পড়বে এবং কত সালে সেই সংশোধনীটা হয়েছিল সেটা মনে রাখবে। যেমন লাস্ট যে সংশোধনীটা হয়েছিল 2018 সালে, সেটা হলো তোমরা জানো আমাদের সংসদে 50টি সংরক্ষিত মহিলা আসন সদস্য রয়েছে। এই 50টি সংরক্ষিত আসনের মেয়াদ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখন 2018 সালে 17তম সংশোধনীর মাধ্যমে এই যে 50টি সংরক্ষিত আসন রয়েছে তা পরবর্তী 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের জীবন হয়ে উঠুক অনাবিল সুখ আর আনন্দের, এই কামনা করে আমি মোহাম্মদ আরিফুল্লাহ, প্রভাষক ক্লাস 7 আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।